আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আইইউটি অ্যাডমিশন টেস্ট 22-23 এই সেশনের ফিজিক্স প্রথম পত্র এই অংশটুকু সমাধান করব। টোটাল 35টা প্রশ্ন আসে আইইউটিতে এখন, সেটা হচ্ছে ফিজিক্সে, এবং ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে আমি দুই ভাগে ভাগ করেছি আগের মতোই। তো প্রথম পত্রে আজকে আমরা 16টা প্রশ্ন সলভ করব, এবং বাকি যে প্রশ্নগুলো থাকবে 35টির মধ্যে সেগুলো হচ্ছে সেকেন্ড পেপার অংশে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো চলো আজকের ভিডিওটি আমরা স্টার্ট করে দিই। প্রথম যে প্রশ্নটা এখানে বলা আছে, কি বলা আছে সেটা একটু দেখি এবং সেই মোতাবেক আমরা সলভ করা স্টার্ট করি। এখানে বলা আছে an irregularly shaped object 10 meter long is placed with each end on two nearby scales. 10 মিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে আমি হচ্ছে দুইটা প্রান্তে, বস্তুর দুইটি প্রান্তে আমি কি করেছি, আমি হচ্ছে দুইটা স্কেল মানে হচ্ছে দুইটা নিক্তি বা ওজন মাপক যন্ত্রকে রেখে দিয়েছি, এবং সেই স্কেলটি দুইটা ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, রাইট সাইডে যেটা আছে ডান পাশে সেটা দেখাচ্ছে 94 নিউটন, এবং বাম পাশে যেটা আছে সেটা দেখাচ্ছে 69 নিউটন। প্রশ্ন বলা হয়েছে হাউ ফার ফ্রম দ্য লেফট ইজ দ্য অবজেক্টস সেন্টার অফ গ্র্যাভিটি, যে এই বস্তুটির যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে, ভরকেন্দ্র আছে, এই ভরকেন্দ্রটা বাম পাশ থেকে কোন জায়গায় অবস্থিত। ঠিক আছে, তো এই ভরকেন্দ্রের আমার দূরত্ব বের করতে বলেছে। তো এক কাজ করি, আমি প্রথমত একটা চিত্র আঁকার ট্রাই করি যে এখানে কি করতে বলা হয়েছে। এই যে একটা বস্তু মনে করো, এই বস্তু, এই বস্তুর দুই পাশে আমি হচ্ছে দুইটা ওজন মাপক যন্ত্র রেখেছি বা নিক্তি রেখেছি। তো এই পাশে একটা আছে, এ পাশে একটা আছে। তো এই যে ওজন মাপক যন্ত্র, এই ওজন মাপক যন্ত্রের দুইটা প্রান্তে বা যেহেতু রাখা আছে, তার মানে কি এই সম্পূর্ণ ভরটা দুইটা প্রান্তে একেবারে সাপোর্টেড অবস্থায় আছে, তাই না? এই টাইপের প্রশ্ন তোমরা হচ্ছে ম্যাথমেটিক্সে করেছো, হায়ার ম্যাথ তোমাদের যে বইটি আছে হায়ার ম্যাথের মধ্যে একটা চ্যাপ্টারে আছে স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যার মধ্যে তোমরা যে সেকেন্ড অংশটুকুতে এই টাইপের প্রবলেম কিন্তু সলভ করেছো, সেটা হচ্ছে সদৃশ যে বলগুলো, সদৃশ সমান্তরাল বল। তো এইটা হচ্ছে সদৃশ সমান্তরাল বলের একটা কনসেপ্ট। খেয়াল করো, এই বস্তুটার যে সেন্টার অফ গ্র্যাভিটি, যেহেতু বলেছে হচ্ছে ইররেগুলার শেপের একটা বস্তু, আমি যদিও রেগুলার শেপের এঁকেছি বাট ইররেগুলার শেপের একটা বস্তু, এই বস্তুটার হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি তাহলে কি হবে, একেবারে মাঝখানে হবে না, অন্য কোনো জায়গায় হবে, হয় মাঝখান থেকে একটু বামে হতে হবে অথবা ডানে হবে। কোথায় হবে সেটা আমি জানি না, বাট যেহেতু তোমার 94 নিউটন বলা আছে রাইট সাইডে, এটা এক্সপেক্ট করাই যায় যে সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে রাইট সাইডের দিকে বেশি হেলে আছে। অর্থাৎ এই মাঝখান থেকে একটু রাইটের দিকে যদি আমি একটু আঁকি, মাঝখানের পয়েন্টটা কল্পনা করো এটা, তাহলে এখান থেকে একটু ডান দিকে কোথাও তাদের অ্যাকচুয়ালি সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে। তাহলে এটাই হচ্ছে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি, এটাকে সংক্ষেপে সিজি বলে বা অনেকে জি নামে প্রকাশ করে, সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, তো এর যে ডান পাশের যে নিক্তিটা, সেই ডান পাশের নিক্তিতে কতটুকু ওজন দেখাচ্ছে, সেটা হচ্ছে 94 নিউটন, এবং বাম পাশের যে নিক্তিটা সেটা দেখাচ্ছে 69 নিউটন। তো এই যে দুইটি নিক্তি আসলে দুই রকম ওজন দেখাচ্ছে, আমাকে বের করতে বলেছে এই সেন্টার অফ গ্র্যাভিটিটা কোন জায়গায় আছে অ্যাকচুয়ালি। কোথায় থেকে? লেফট থেকে। হাউ ফার ফ্রম দ্য লেফট, অর্থাৎ বাম পাশ থেকে কত দূরত্বে অ্যাকচুয়ালি এই সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে বাম পাশ থেকে যদি বের করতে চাই, আমি এক কাজ করতে পারি, আমি কল্পনা করে নিতে পারি যে বাম পাশ থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্স দূরত্বে আছে। কোথায় আছে? এক্স দূরত্বে। তাহলে এতটুকু যদি আমি এক্স কল্পনা করে নিই, তাহলে এতটুকু কত হবে? টোটাল দৈর্ঘ্য কিন্তু বলা আছে তোমার 10 মিটার, সম্পূর্ণ বস্তুর দৈর্ঘ্য। তাহলে এতটুকু যদি এক্স হয়, তাহলে এতটুকু হবে অ্যাকচুয়ালি 10 মাইনাস এক্স। আশা করি বুঝতে পারা গেছে। প্রথমত আমরা হচ্ছে একটু চিত্রটা এঁকে নিলাম, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন তোমার যে সদৃশ সমান্তরাল বলের যে কনসেপ্টটা, সেটা তুমি অ্যাপ্লাই করলেই কিন্তু এখানে তুমি ভ্যালুটা পেয়ে যাবে এক্স এর। সদৃশ সমান্তরাল বল কি বলে, যদি হচ্ছে কোনো একটা বস্তু ওজন হচ্ছে মাঝখানে কাজ করে, এবং সেটা যদি তুমি দুইটা প্রান্ত দিয়ে সাপোর্টে রাখো এবং সেটা যদি সমান্তরাল বল হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যেই জায়গায় অ্যাকচুয়ালি তার সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে, ওই বস্তুর ওজনটা বা এক পাশের বলের সাথে এই দূরত্বটার গুণফল ইকুয়ালস টু হবে এটার বলের সাথে এতটুকু দূরত্বের গুণফলের সমান। তো সেক্ষেত্রে আমি বলতে পারি এখান থেকে 69 ইন্টু এক্স ইকুয়ালস টু 94 ইন্টু 10 মাইনাস এক্স।
তাহলে এখান থেকে আমাকে শুধুমাত্র x এর যে ভ্যালুটা সেটা বের করতে হবে। x এর ভ্যালু বের করার জন্য আমরা এক কাজ করি, ক্যালকুলেটরে হুবহু আমরা এতদিন আশা করি শিখে গেছি যে কিভাবে ক্যালকুলেটরে ডিরেক্ট একটা সমীকরণ সমাধান করা লাগে। আমি ডিরেক্ট সমীকরণটা এখানে উঠাবো, আলফা প্রেস করে এখানে x প্রেস করব, দেন হচ্ছে আলফা প্রেস করে ইকুয়াল চিহ্ন প্রেস করব, দেন হচ্ছে 94 ইন্টু 10 মাইনাস আলফা প্রেস করে x, তার মানে এখান থেকে শিফট যদি ক্যালক বাটন প্রেস করি, যে কোনো একটা ভ্যালু তুমি যদি দাও তাহলে সে তোমাকে অ্যাকচুয়ালি একটা আনসার দিয়ে দেবে, সেটা হচ্ছে 5.77 5.77 মিটার দূরত্বে অ্যাকচুয়ালি সেটা অবস্থিত। এবং 5.77 মিটার দূরত্ব, হ্যাঁ কাছাকাছি একটা আনসার আছে 5.8, এটাই হবে আমার আনসার। দেখো কোয়েশ্চেনটা কিন্তু খুব একটা টাফ কোয়েশ্চেন না, আবার এটা ভাবিও না যে ম্যাথের কোয়েশ্চেন কেন ফিজিক্সে দিয়ে দিয়েছে। ব্যাপারটা আসলে ম্যাথের না, তুমি কিন্তু ফিজিক্সের কনসেপ্ট অ্যাপ্লাই করে করতে পারো। সেখানে তোমাকে টর্কের কনসেপ্টটা লাগবে। সেটা কি? আমরা জানি যে কোনো একটা বস্তুর উপর যদি হচ্ছে এরকম একটা অনেকগুলো বল কাজ করে, তো সে অ্যাকচুয়ালি তার সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে এই বল দুটি তাকে আসলে ঘোরাতে চায় বা একটা মোমেন্ট ক্রিয়েট করতে চায়, একটা টর্ক ক্রিয়েট করতে চায়। তো তুমি যদি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে সামেশন অফ টর্ক নাও, তাহলে আলটিমেটলি সেটা জিরো হবে। কারণ কি? সে তো ঘুরছে না, সে তো এক জায়গায় স্থির অবস্থায় আছে। একটা বস্তু যদি হচ্ছে এক জায়গায় স্থির অবস্থায় থাকে, কোনো একটা বল প্রয়োগ করছি, সে স্থির অবস্থায় আছে, তার মানে সে সাম্যাবস্থায় আছে। অবশ্যই তাকে রেজিস্ট করার জন্য অপর কোনো বল ক্রিয়া করছে। খেয়াল করো, তুমি এই বিন্দুর সাপেক্ষে যদি বস্তুটাকে ঘোরাতে চাও, কি করতে পারতে? এই বরাবর একটা বল প্রয়োগ করতে পারতে, যেটা হচ্ছে দেয়া আছে 69 নিউটন। তাহলে এই বরাবর বল প্রয়োগ করলে তার উপর এই বিন্দুতে কি পরিমাণ মোমেন্ট তৈরি হবে? আমরা মোমেন্টের সূত্র কি জানি? যে দূরত্বের সাথে অ্যাকচুয়ালি বল গুণ করলে মোমেন্ট পাওয়া যায়। সেটাই আমরা করেছি। এবং অবশ্যই লম্ব বরাবর দূরত্বটা নিতে হবে, এফ এর সাথে লম্ব দূরত্ব। তাহলে এই যে এফ, এফ এর সাথে এই পর্যন্ত লম্ব দূরত্ব, এটাকে আমরা এক্স কল্পনা করেছি। তাহলে এই বিন্দুতে এই বলটি ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে যাচ্ছে, তাহলে তার জন্য যে মোমেন্টটা হবে সেই মোমেন্টটা হবে অ্যাকচুয়ালি 69 ইন্টু এক্স। অবশ্যই আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে আমি কল্পনা করে নিয়েছি পজিটিভ। তাহলে খেয়াল করো, অপর পাশে যে আরেকটা বল আছে 94 নিউটন, সেই বলটি কিন্তু এই বস্তুটাকে সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে ক্লকওয়াইজ ঘোরাতে আছে। তাই অ্যান্টি ক্লকওয়াইজ যদি তুমি প্লাস ধরে নাও, অবশ্যই ক্লকওয়াইজকে তোমাকে নেগেটিভ ধরে নিতে হবে। তাহলে এখানে তোমাকে বলতে হবে মাইনাস 94 ইন্টু 10 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এই লাইনটাই তো আলটিমেটলি আমি এখানে লিখেছি। তো তুমি সামেশন অফ টর্ক দিয়েও করতে পারো, যেভাবে এখানে লেখা হলো, অথবা নর্মাল যে তোমাদের সদৃশ সাম্যাবস্থার যে বলটা দেওয়া আছে সদৃশ সমান্তরাল বলের, সেটা সাম্যাবস্থাটা অ্যাপ্লাই করেও তোমরা কিন্তু করতে পারবে। তুমি যাই করো না কেন, আনসার তোমার এটাই আসবে 5.8 মিটার। আশা করি বোঝা গেছে। 1 নম্বর শেষ। 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখি। দ্য মাসেস অফ দ্য ব্লকস, ভর দেয়া আছে, কিছু ব্লকের ভর দেয়া আছে। The masses of the blocks and the velocities before and after a collision are directions are indicated by the arrows। অর্থাৎ তোমার দুইটি বস্তুর হচ্ছে ভর এবং তাদের বেগ একটা সংঘর্ষের আগে এবং পরে সবই দেয়া আছে একেবারে। এর সাপেক্ষে তোমাকে কিছু হচ্ছে আনসার অপশনে দেয়া আছে, আমাকে এটা আনসার বের করে ব্যাখ্যা করতে হবে যে এটার মধ্যে কোনটা সঠিক। কি কি কোয়েশ্চেন দেওয়া আছে অপশনে? অপশনে দেওয়া আছে যে ইন দিস সিচুয়েশন দ্য কলিশন ইজ কমপ্লিটলি ইনএলাস্টিক। তার মানে এই যে সংঘর্ষটি হলো সেটা কি সম্পূর্ণ অস্থিতিস্থাপক নাকি? ইনএলাস্টিক মানে হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ কখন বলি আমরা? যখন কোনো একটা সংঘর্ষের গতিশক্তির আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি যদি ডিফারেন্স থাকে, তাহলে সেটাকে আমরা ইনইলাস্টিক কলিশন বলি। সেম ভাবে তুমি যদি একটা সংঘর্ষকে কমপ্লিটলি ইলাস্টিক বা স্থিতিস্থাপক বলতে চাও, তাহলে তার ভরবেগ তো সংরক্ষিত অবশ্যই থাকবে, তার সাথে সাথে তার যে গতিশক্তি সেটাও সংরক্ষিত থাকবে। ঠিক আছে? তারপরে কি বলেছে থার্ড অপশনে, ক্যারেক্টারাইজড বাই অ্যান ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, যে এই সংঘর্ষের পরে কাইনেটিক এনার্জির কোনো কি তোমার বৃদ্ধি ঘটলো কিনা। ঠিক আছে? আর পরেরটা দেয়া আছে ক্যারেক্টারাইজড বাই এ ডিক্রিজ ইন মোমেন্টাম, এই সংঘর্ষের পরে তাদের যে ভরবেগ আছে, মোট ভরবেগের কথা বলছে, তার ভরবেগ আগে এবং পরে যা তার মধ্যে কোনো কমতি হয়েছে কিনা। তো এই চারটার মধ্যে কোনটা আমাকে বের করতে হবে, তার মানে সহজ কথায় আমাকে আগের এবং পরের ভরবেগ, আগের এবং পরের গতিশক্তি নিয়ে অ্যানালাইসিস করতে হবে, করে আমাকে আনসারটা বলতে হবে। তো এক এক করে করি। আমরা হচ্ছে প্রথমত সংঘর্ষের আগের কথা যদি কল্পনা করি, বিফোর দ্য কলিশন। ঠিক আছে? তো আগে হচ্ছে আমরা যদি টোটাল ভরবেগটা হিসাব করতে চাই, কিভাবে করব? P
পি ইনিশিয়াল, টোটাল যে ভরবেগ সেটা কি, একটা বস্তু 4 কেজি ভরের, সে 1.8 মিটার পার সেকেন্ডে ডান দিকে যাচ্ছে, এই ডিরেকশনটাকে আমি পজিটিভ কল্পনা করে নিই, এবং বাম দিকে আসার ডিরেকশনটাকে আমি নেগেটিভ কল্পনা করে নিই, পজিটিভ নেগেটিভ। তাহলে সেটা হবে টোটাল যে ভরবেগটা সেটা কত হবে, 4 ইন্টু 1.8, এখানে মাইনাস চিহ্ন আসবে যেহেতু বিপরীত দিকে, 6 ইন্টু 0.2। এটা হচ্ছে আগের ভরবেগ। আগের গতিশক্তি কত একটু পর হিসাব করতেছি আমরা। গতিশক্তি একই রকম হবে, হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ এম -0.2 হোল স্কয়ার করলে আলটিমেটলি প্লাসই আসবে। তো চলো আমরা হচ্ছে আগে এটা একটু হিসাব করে নিই কত আসে। তো ভরবেগ আসে 4 ইন্টু 1.8 মাইনাস 6 ইন্টু 0.2, এটা আসে 6 কেজি মিটার পার সেকেন্ড। আমি একটু ডিটেলসে করাচ্ছি তোমাদের, যেহেতু অবজেক্টিভ, তোমরা এত কিছু অবশ্যই লিখে লিখে করবে না, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা, এই ভ্যালুগুলো আনসার 6 চলে আসবে, এবং সেটা এক জায়গায় টুকে রাখবা যাতে করে পরের সাথে তোমরা একটু ম্যাচ করতে পারো। গতিশক্তিটা কত, সেম ভাবে করে ফেলি আমরা। গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ এম 0.2 স্কয়ার, এবং সেটা আসছে 6.6 জুল। তো এটা আসলে আমাদের কি, আগে, কলিশনের আগে। এখন আমরা যদি পরের ঘটনাটা খেয়াল করি, আফটার কলিশনের পরে কি ঘটনা ঘটলো, সেম ভাবে আমরা ফাইনাল যদি ভরবেগটা বের করতে চাই কি আসবে দেখো, ভ্যালুগুলো একটু খেয়াল করো। 4 ইন্টু 0.6 মাইনাস, ও সরি উল্টা হয়ে গেল, এটাই মাইনাস ডিরেকশনে তাই না, -4 ইন্টু 0.6 যেহেতু বাম দিকে তাই, আর ওটা হচ্ছে প্লাস ডিরেকশনে, তাহলে 6 ইন্টু 1.4। এবং গতিশক্তি কত, এটা হচ্ছে ইকে ইনিশিয়াল বলতে পারো, এটা ইকে ফাইনাল, এটা আসবে হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার। এখানে তুমি মাইনাস দিতে পারো, সমস্যা নেই, মাইনাস প্লাস ম্যাটার করে না, কারণ স্কয়ার যেহেতু আছে এ কারণে। হিসাব করি, -4 ইন্টু 0.6 প্লাস 6 ইন্টু 1.4, এটা আসে আবার 6 কেজি মিটার পার সেকেন্ড, এবং পরের টু কত আসে, হাফ 4 মানে 2 একবারে করছি, 2 ইন্টু 0.6 স্কয়ার প্লাস 3 ইন্টু 1.4 স্কয়ার, মানে একটু আমি জিনিসপত্র কম উঠালাম, এটা আসে 6.6। আচ্ছা দেখো সবই মিলে গেছে, তাহলে দেখো যে আদি অবস্থায় যে ভরবেগ, শেষ অবস্থায় যে ভরবেগ, দুটা সেম। আদি অবস্থায় তার যে শক্তি, শেষ অবস্থায় তার যে শক্তি, এই দুইটাও কিন্তু সেম। তার মানে যেহেতু ভরবেগ এবং গতিশক্তি দুটেই সংরক্ষিত আছে, তাহলে এই যে কলিশনটা সেটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ইলাস্টিক বা স্থিতিস্থাপক সংঘর্ষ। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের রুলটা হওয়া উচিত সলভ করা। চলে আসবো আমরা থার্ড প্রবলেমে। টু বডিজ অফ মাস, টু বডিজ অফ মাসেস 40 কেজি অ্যান্ড 60 কেজি, 40 এবং 60 কেজি ভরের দুটি বস্তু কামিং ফ্রম অপোজিট সাইডস, বিপরীত দিক থেকে আসছে, উইথ ভেলোসিটিস 10 অ্যান্ড 2 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি, কোলাইড উইথ ওয়ান অ্যানাদার, একজন অপরজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আফটার দ্য কলিশন হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য টু বডিজ মুভড জয়েন্টলি, যদি তারা সংঘর্ষের পরে মুভ জয়েন্টলি মানে কি একসাথে চলা শুরু করে, তাহলে তাদের মিলিত বেগটা নির্ণয় করো। একই টাইপের দুইটা কোয়েশ্চেন কেন দিয়েছে জানি না, যাই হোক একই টপিক থেকে, এটাও যে টপিক থেকে, এটাও অলমোস্ট সেম টপিক থেকে, যদিও ওটা সংঘর্ষ বলতে পারো, এটা হচ্ছে তোমার ভরবেগের নিত্যতা, বাট দুটো আলটিমেটলি সেমই। তো চলো করে ফেলি, এটা তো সহজ জিনিস, তোমরা এই টাইপের প্রশ্ন অনেক সলভ করেছো। m1v1 প্লাস m2v2, এটা হচ্ছে আদি অবস্থায় ভরবেগ, এবং শেষ যেহেতু জয়েন্ট হয়ে গেছে তাহলে তাদের জয়েন্ট ভর ইনটু জয়েন্ট ভেলোসিটি। শেষ দুটো যেহেতু বিপরীত দিক থেকে আসছিল, অবশ্যই একটাকে তোমাকে প্লাস একটাকে মাইনাস দিতে হবে, এটা মাথায় রাখলেই কাজ শেষ। তাহলে 40টাকে আমি প্লাস ডিরেকশন কল্পনা করি, তাহলে 40 ইন্টু 10 আর মাইনাস দিব হচ্ছে আমি 60 ইন্টু 2, শুধুমাত্র এটাই মাথা রাখার জিনিস এখানে। তাহলে 40 প্লাস 60 ইন্টু ভি, হিসাব করো,
কত আসবে? উপরে হচ্ছে 400 মাইনাস 120 ভাগ 100, সরি, ভাগ 100, এটা আসে 2.8, এই যে 2.8 মিটার পার সেকেন্ড। তাহলে ভি হচ্ছে আমাদের জয়েন্ট যে ভেলোসিটি সেটা হচ্ছে 2.8 মিটার পার সেকেন্ড। খুবই সিম্পল না? পারা যাবে। চলে আসবো চতুর্থ প্রবলেমে। এ পার্টিকেল, ওকে, আজকে যতগুলো আমরা প্রবলেম সলভ করব তার মধ্যে সবচেয়ে টাফ যে প্রবলেম সেটা হচ্ছে এটা, 4 নম্বরটা। আমি টাফ বলছি কারণ এটা আসলেই খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম দিয়েছে। এটা পারার জন্য সময় লাগবে আসলে। এটা যারা পরীক্ষা দিয়েছিল তোমরা 2022-23-এ, আমি জানি না কতজন অ্যাটেম্প্ট করেছিলে, কারণ এটা টাইম পাওয়ার কথা না খুব একটা। প্লাস এখানে হচ্ছে অনেক কনসেপ্ট আসলে দরকার এইটা সলভ করার জন্য। এত কথা বলছি কেন, চলো প্রশ্নটা একবার পড়ে নিই, দেন সলভ করি যে এখানে ঘটনাটা কি, এত প্রশংসা করতেছি কেন এই প্রবলেমটার। আমি বলা আছে এ পার্টিকেল মুভস উইথ সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সরল ছন্দিত স্পন্দনে যাচ্ছে ইন এ স্ট্রেট লাইন। আমরা সরল ছন্দিত স্পন্দন অনেক ধরনের দেখেছি। একটা সরল দোলক দেখেছি এই পাশ থেকে এই পাশে যায়, এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে উপর থেকে নিচে যায়, তাই? স্প্রিং এর ক্ষেত্রে দেখেছি এটা হচ্ছে ডানে বামে মুভ করে। তুমি এটাকে একটা স্প্রিং এর মতোই কল্পনা করতে পারো। সেটা হচ্ছে উপরে নিচে না মুভ না করে, তুমি যদি বলো একটা বস্তু হচ্ছে এদিক থেকে আমি টেনে দিলাম, সে একটা স্ট্রেট লাইন বরাবর ডানে বামে সারাদিন মুভ করছে, এটাও কিন্তু একটা সরল সঞ্চিত স্পন্দনের উদাহরণ, সেটা দেয়া আছে, ঠিক আছে? এ পার্টিকেল মুভস উইথ সিম্পল হারমোনিক মোশন ইন এ স্ট্রেট লাইন, একটা সরল রেখা বরাবর সে সবসময় সিম্পল হারমোনিক মোশনে এদিক থেকে সেদিক মুভ করছে। ইন ফার্স্ট টাউ সেকেন্ড, প্রথম টাউ সেকেন্ড পরে, প্রথম টাউ সেকেন্ড পরে, আফটার স্টার্টিং ফ্রম রেস্ট। প্রত্যেকটা ওয়ার্ড এখানে জরুরি, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে তোমার জিনিস লুকিয়ে আছে, এক একটা হচ্ছে কনসেপ্ট লুকিয়ে আছে। যে প্রথম টাউ সেকেন্ড পরে যখন বস্তুটি স্থির অবস্থা থেকে রওনা দিল, স্থির অবস্থা থেকে রওনা দিল, ইট ট্রাভেলস এ ডিস্টেন্স এ, অর্থাৎ স্থির অবস্থা থেকে বস্তুটি রওনা দেওয়ার পরে প্রথম টাউ সেকেন্ডে সে এ দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে? এরপরে ইন নেক্সট টাউ সেকেন্ড, এর পরবর্তী টাউ সেকেন্ড পরে ইট ট্রাভেলস টু এ, অর্থাৎ এর প্রথম টাউ সেকেন্ডে সে এ দূরত্ব অতিক্রম করেছিল, পরের টাউ সেকেন্ডে সে অ্যাকচুয়ালি টু এ সেকেন্ড দূরত্ব অতিক্রম করে, এবং সেটা কি সেম ডিরেকশনে, সেম ডিরেকশনে সে একই দূরত্ব অতিক্রম যদি করে, তাহলে আমার কাছে 4টা অপশন দেয়া আছে, 4টার মধ্যে কোন একটা আনসার হবে। কি কি অপশন দেয়া আছে? আমাকে বলেছে অ্যামপ্লিটিউডের ভ্যালু কি 4a হবে, অ্যামপ্লিটিউড মানে হচ্ছে বিস্তার, বিস্তারের ভ্যালু কি 4a নাকি বিস্তারের ভ্যালু 3a। মানে তোমাকে অ্যাকচুয়ালি এই জিনিস থেকে প্রথমত বিস্তার বের করে দেখতে হবে যে বিস্তারের ভ্যালুটা কত আসছে, সেটা কি 4a নাকি 3a। এটা একটা, দুইটার মধ্যে যেটা হবে সেটাই আনসার। অথবা দুইটার মধ্যে একটাও যদি না হয়, তাহলে এই দুইটার মধ্যে কোন একটা আনসার। সেটা কি? যে টাইম পিরিয়ড অফ অসিলেশন, যে এর যে পর্যায়কাল, সেই পর্যায়কাল কি 6 টাউ নাকি সেই পর্যায়কাল হচ্ছে 8 টাউ, 6 টাউ নাকি 8 টাউ। তাহলে আলটিমেটলি আমাকে দুইটা জিনিস বের করে দেখতে হবে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার, যদি বিস্তার দুইটার একটা মিলে যায় তাহলে তো সেটাই আনসার, আর আমি এতে টাইম পিরিয়ডে বের করতেই যাব না। বাট বিস্তার বের করার পর যদি দেখি যে মিলছে না, তাহলে আমি টাইম পিরিয়ডে যাব, গিয়ে দেখবো সেটা কি 6 টাও নাকি 8 টাও। তাহলে অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড এবং অ্যামপ্লিটিউড এই দুটো যদি বের করতে পারি কোনোভাবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু বের করাটা তো সহজ না, কারণ এইখানে অনেকগুলো বললাম না, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এক একটা কনসেপ্ট লুকিয়ে আছে। তোমরা যদি না বোঝো তাহলে জিনিসটা টাফ হয়ে যাবে। চলো এক এক করে আলোচনা করি। প্রথম কথা যেটা মাথায় হিট করা উচিত আমাদের, সেটা হচ্ছে স্টার্টিং ফ্রম দ্য রেস্ট। একটা সিম্পল হারমোনিক মোশন যুক্ত, একটা সিম্পল হারমোনিক মোশন যুক্ত, আচ্ছা এখানে আমি স্টার্টটা দিয়ে দিই, দেখতে পাবা না হলে। একটা সিম্পল হারমোনিক মোশন যুক্ত কোনো যদি বস্তু চলাচল করে, তাহলে সে কোন জায়গায় অ্যাকচুয়ালি রেস্ট পজিশনে আসে বা স্থির অবস্থানে আসে, সেটা আমাকে আগে বুঝতে হবে। খেয়াল করি, আমি একটা লাইন আঁকি, একটা লাইন ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করি তোমাদেরকে। এই হচ্ছে আমার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম। এটা হচ্ছে আমি ধরলাম সাম্যাবস্থা, সাম্যাবস্থা। আর এটা হচ্ছে আমার এক পাশের এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে আরেক পাশে এক্সট্রিম পজিশন। মানে আমি সরলরেখার কথা যদি বলি, এটা হচ্ছে সাম্যাবস্থা,
এ পাশ থেকে একটা এক্সট্রিম পজিশন আসে, আমি যদি ছেড়ে দিই তাহলে সেটা এইভাবে এইভাবে মুভ করবে, তাই না? তাহলে এটা একটা এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে আরেকটা এক্সট্রিম পজিশন। তো সেম ভাবে এটা আমি সরলরেখা বলছি না, যেহেতু বলেছে সেটা একটা সরলরেখা বরাবর হচ্ছে ডানে বামে ডানে বামে ডানে বামে মুভ করছে, এভাবে বলা আছে। তো সেই ক্ষেত্রে আমাকে কল্পনা করে নিতে হবে যে এই তিনটা জায়গার মধ্যে একটা বস্তু যখন সিম্পল হারমোনিক মোশন থাকে সে কোন জায়গায় অ্যাকচুয়ালি স্থির অবস্থায় আসে সেটা আমাকে বুঝতে হবে। তো এটা কি আমি বলতে পারি এটা হচ্ছে x ইকুয়ালস টু 0 পজিশন, এটা অ্যাকচুয়ালি x ইকুয়ালস টু প্লাস a পজিশন, বলতে পারো প্লাস এ মানে হচ্ছে বিস্তার, আর এটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস a পজিশন। এতটুকু তো আমরা আগে থেকেও শিখেছি সরল দোলকের ক্ষেত্র। নতুন কি থাকলো? নতুন হচ্ছে দেখো এই তিনটার জায়গার মধ্যে কোনো একটা বস্তুকে তুমি যদি সিম্পল হারমোনিক মোশনে স্টার্ট করে দিতে চাও, তাহলে তুমি তো অবশ্যই সাম্যাবস্থা থেকে স্টার্ট করবে না, কারণ তাকে তো প্রথমে টেনে ধরে রাখতে হবে। টেনে ধরে রেখে তুমি ছেড়ে দেবা, তারপর না হয় সে মুভ করা স্টার্ট করবে। বা আরেকভাবে বলতে পারি যে কোন একটা বস্তু যদি সিম্পল হারমোনিক মোশনে থাকে, সে শুধুমাত্র এক্সট্রিম যে পয়েন্টগুলো আছে একদম ডানে অথবা সর্ববামে, এই দুইটা পয়েন্টেই শুধুমাত্র সে স্থির অবস্থায় আসে। কারণ এই জায়গায় কিন্তু তার ভেলোসিটিটাকে ম্যাক্সিমাম, সে কিন্তু স্থির থাকে না, বরং সে সর্বোচ্চ বেগে চলে। তার মানে যেহেতু বস্তুটিকে স্থির অবস্থান থেকে ছাড়া হয়েছে, তার মানে সে আইদার এই পাশ থেকে ছাড়া হয়েছে অথবা এই পাশ থেকে ছাড়া হয়েছে। এটা তোমাকে বুঝতে হবে যে টি ইকুয়ালস টু 0 অ্যাকচুয়ালি তার এক্সট্রিম পজিশন থেকে। এতটুকু কয়েকজন বুঝতে পারছি এটা বলো। যদি এটা বুঝতে না পারো, আদারওয়াইজ কিন্তু পুরো ম্যাথটাই আমরা করতে পারবো না। কারণ এই টি ইকুয়ালস টু 0 তুমি কোথায় ধরছো, এখানে নাকি এখানে, তার উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ ম্যাথটা। কারণ তার উপর ডিপেন্ড করছে আমি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা কি নিব। আমাদের সিম্পল হারমোনিক মোশনের নর্মাল যে ইকুয়েশন সেটাকে দেখতে কিরকম, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। বাট প্রশ্ন হচ্ছে এখানে ডেল্টার ভ্যালুটা কত, এটা আমাকে এখন দেখতে হবে। এই যে স্টার্টিং ফ্রম দ্য রেস্ট ওয়ার্ডটা আছে সেখান থেকে, যেহেতু আমি স্টার্ট করেছি এমন পজিশন থেকে যেখানে সে রেস্ট অবস্থায় থাকে, তার মানে সে এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে, অথবা এই জায়গায় তুমি যে কোনো একটা জায়গায় ধরতে পারো, সমস্যা নেই। আমি এই জায়গায় কল্পনা করছি। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি যে এখান থেকে সে যাত্রা শুরু করেছে। তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করে কোনো একটা বস্তু, তার যদি হচ্ছে সাম্যাবস্থানে যাত্রা শুরু করে, সাম্যাবস্থানে থাকলে তার আদি দশার ভ্যালু কত হয়, 0 হয়। বস্তু যদি সাম্যাবস্থায় থাকে তাহলে আদি দশার ভ্যালু 0 থাকে। বস্তু যদি সাম্যাবস্থায় না থাকে, তার এক্সট্রিম পজিশনগুলোতে থাকে, তাহলে তার আদি দশার ভ্যালু π/2 হয় বা 90 ডিগ্রি হয়। এতটুকু যদি না জানো তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ ডেল্টার ভ্যালু π/2 এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট ওরা এই ওয়ার্ডটা ইউজ করেছে যে যখন তুমি প্রথম শুরু করলে যাত্রা, ওই পয়েন্টে সে আসলে রেস্ট অবস্থায় ছিল। এই লাইনটার দেয়ার একটাই মাত্র উদ্দেশ্য তোমাকে বোঝানো যে তোমার অ্যাকচুয়ালি আদি দশার ভ্যালুটা 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান নিতে হবে। তাহলে আমি যদি এই সমীকরণে এখানটা বসাই এ সাইন ওমেগা টি প্লাস π/2, তাহলে সেখানে দেখো তোমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা অ্যাকচুয়ালি চতুর্ভাগে পড়ে, তুমি এখানে মাইনাসও ধরতে পারতো, কোনো সমস্যা নেই, মাইনাস ধরলেও হবে। মানে তুমি কল্পনা করতে পারো অনেকে যে এখানে তো -π/2 হওয়া উচিত, এর পাশে +π/2 হওয়া উচিত, সমস্যা নেই, যেটা ধরো না কেন ম্যাটার করবে না, সেম জিনিসই আসবে। তাহলে এ কস হয়ে যাবে, যেহেতু সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সামথিং আকারে আছে, আমরা জানি সেটা কি দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, বাট সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। এই কারণে এটাকে আমি বলতে পারি এ কস ওমেগা টি। দেখো প্রথম একটা ওয়ার্ড থেকে কিন্তু আমরা প্রথমত ইকুয়েশনটা জেনারেট অন্তত করতে পারলাম যে এই যে সিম্পল হারমোনিক মোশনে চলছে এই যে বস্তুটি, এ অ্যাকচুয়ালি কোন ইকুয়েশন ফলো করবে, সেটা কি এ সাইন হবে নাকি এ কস হবে, সেটা কিন্তু জাস্ট একটা ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারলাম যে সে আসলে স্টার্ট করেছে রেস্ট অবস্থা থেকে, অর্থাৎ যেই পজিশনে তার আদি দশার ভ্যালু π/2। আমি অনেক ডিটেলস নিয়ে ব্যাখ্যা করবো এটা, কারণ অনেক কনসেপচুয়াল একটা প্রবলেম। এটা বুঝতে পারলে সিম্পল হারমোনিক মোশনের অনেক অনেক কঠিন প্রবলেম তোমরা করতে পারবা। ঠিক আছে, যাই হোক, টাইম বেশি থাকলে মানে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু পেলাম আমরা। এখন আমরা করব যেটা, সেটা হচ্ছে আমরা কন্ডিশনগুলো একটা করে অ্যাপ্লাই করব। প্রথম কি কন্ডিশন বলা আছে দেখো তো, প্রথম টাউ সেকেন্ডে সে যখন যাত্রা শুরু করে সে অ্যাকচুয়ালি এ ডিস্টেন্স যায়। তাহলে এই ডিস্টেন্সটা আমি কিভাবে দেখাবো এখানে, কল্পনা করো এই যে বস্তুটি, এই বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করছে, তাই না? এখান থেকে সে যাত্রা শুরু করছে, সেটা আমি ধরছি টি ইকুয়ালস টু 0 সেকেন্ড। তো এখান থেকে যেতে 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 সে যখন প্রথম এ দূরত্ব অতিক্রম করে, ধরলাম আমি এটা এ দূরত্ব, প্রথম যখন এ দূরত্ব অতিক্রম করে,
ওই ক্ষেত্রে তার টাইমটা লেগেছিল কত? তার টাইম লেগেছিল টাউ সেকেন্ড। এটা বলা আছে যে প্রথম টাউ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এ। তাহলে এই যে আমাদের শর্তটা দেয়া আছে, এই শর্তটা আমি চাইলে কি সমীকরণে বসাতে পারি? অবশ্যই সমীকরণে বসাই দিব। বাট বসানোর আগে তোমরা আমাকে বলো এক্স এর ভ্যালু আমি কত বসাবো আর টাইমের ভ্যালু কত বসাবো? অবশ্যই তোমাদের মাথায় প্রথম জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে টাইমের জায়গায় আমি টাউ বসাবো, যে টাউ সেকেন্ডে সরণটা কত, সরণের জায়গায় আমি এ বসাবো। বাট সেটা ভুল। ভুল কেন? কারণ সিম্পল হারমোনিক মোশন যেহেতু কোনো একটা বস্তুর যে কোনো হিসাব নিকাশ, সেটা হচ্ছে সময় হোক, সরণ হোক, দূরত্ব হোক, তারপর হচ্ছে ত্বরণ হোক, বেগ হোক, সবগুলো হিসাব করা হয় কোথা থেকে? সাম্যাবস্থা থেকে। সবকিছুই তোমাকে সাম্যাবস্থা থেকে হিসাব করতে হবে। তো তুমি যদি অ্যাকচুয়ালি সাম্যাবস্থা থেকে হিসাব করতে চাও, তাহলে এ অ্যাকচুয়ালি সাম্যাবস্থা থেকে কত দূরে আছে তোমাকে এটা নিতে হবে। অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় তাহলে এ বসবে না, বরং এখান থেকে এটার দূরত্বটা বসবে। খেয়াল করো, এই টোটাল দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল এ, যেটা হচ্ছে তার কি অ্যামপ্লিটিউড। আর সে টাউ সময়ে এ দূরত্ব স্মল এ পোর্শন এসেছে, তার মানে সাম্যাবস্থা থেকে তার দূরত্বটা হয়ে যাবে কত? সাম্যাবস্থা থেকে তার দূরত্বটা হয়ে যাবে এ মাইনাস এ। এটা বুঝতে পারছো কিনা? এ মাইনাস এ তোমাকে অ্যাকচুয়ালি এখানে নিতে হবে। এখান থেকে আমি বলতে পারি প্রথম শর্ত অনুসারে এ মাইনাস এ ইকুয়ালস টু এ কস ওমেগা টাউ। এটা বুঝতে পারলে অনেক কিছু ইজি হয়ে যাবে আমার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত থেকে প্রথম ইকুয়েশন। এরপর আমরা সেকেন্ড যে শর্তটা আছে সেই সেকেন্ড শর্তটা অ্যাপ্লাই করব। সেকেন্ড শর্ত কি বলা আছে একটু দেখি। সেকেন্ড শর্ত বলেছে ইন দ্য নেক্সট টাউ সেকেন্ড, পরবর্তী যে টাউ সেকেন্ডে ইট ট্রাভেলস টু এ, অর্থাৎ সে টু এ ডিস্টেন্স অতিক্রম করে ইন দ্য সেম ডিরেকশন। তার মানে যে ডিরেকশনে সে যাচ্ছিল, সেম ডিরেকশন, মানে এই দিক বরাবর যাচ্ছিল না, সে সেম ডিরেকশনে অ্যাকচুয়ালি ওই দূরত্বটা অতিক্রম করে সাম্যাবস্থার দিকে। তাহলে তুমি কল্পনা করো এখান থেকে তার আরেকটু দূরত্ব দেওয়া আছে, এটা হচ্ছে টু এ। তাহলে সেম ডিরেকশনে তার দূরত্ব হচ্ছে কত? টু এ দূরত্ব, এবং এতে তার আরো সময় লাগলো কত? আরো সময় লাগলো হচ্ছে টাউ সেকেন্ড। তাহলে এখন টোটাল অতিক্রান্ত সময়টা কত হয়ে গেল? সাম্যাবস্থান থেকে আমি যদি এমনি টাইমটা হিসাব করি, টাইমটা হচ্ছে টোটাল আগের টাউ প্লাস এখনকার টাউ, টোটাল 2 টাউ টাইম সময় লাগলো সেকেন্ড। এবং সে বর্তমানে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে আছে এখান থেকে তুমি হিসাব করো, এখান থেকে এতটুকু দূরত্বে আছে, এবং এই ডিস্টেন্সটাকে তুমি বলতে পারবা সেটা হচ্ছে ক্যাপিটাল এ মাইনাস থ্রি এ। তাহলে এ মাইনাস থ্রি এ, তাহলে এটা আমি বসাবো এখন আমার এই ইকুয়েশনে সেকেন্ড ইকুয়েশন হিসাবে, শর্ত হিসাবে। সেটা হচ্ছে এ মাইনাস থ্রি এ ইকুয়ালস টু এ কস ওমেগা ইন্টু টু টাউ। দেখো এটা বুঝতে পারছো কিনা? যদি এই দুইটা ইকুয়েশন বুঝতে পারো, বাকিটা আসলে কাহিনী শেষ। মানে ম্যাথের যে প্যাচগুলো ছিল সেই প্যাচগুলো আমরা সলভ করে ফেলেছি। এখন শুধুমাত্র আমাকে ইকুয়েশন সলভ করার পালা। ইকুয়েশন তো আমরা যে কোনো মেথডে সলভ করলেই হয়ে যাবে। তো এখান থেকে যেটা সবচেয়ে সহজ মেথড এ বের করার জন্য, যেহেতু এখানে তোমার কসের ভিতরে টু চলে এসেছে, তাহলে এটাকে টুটাকে ফ্রি করতে হবে। তো এমন ত্রিকোণমিতিক ইকুয়েশন আমরা জানি। ত্রিকোণমিতিক ইকুয়েশন কি জানি আমি এটা নিচে লিখে দিই, যে কস টু সামথিং, কস টু থিটার একটা সূত্র আছে না? কস টু থিটার অনেকগুলো সূত্র আসলে আছে, বাট আমি সেটাই ইউজ করব যেটা ইউজ করলে আমি এক নম্বর সমীকরণের সাথে সেটাকে সমাধান করতে পারবো। যেহেতু এক নম্বর সমীকরণেও কস আছে, তাহলে আমি কস টু থিটাটাকে কসে আবার কনভার্ট করব। তাহলে কস টু থিটার সাথে কসের আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, যেখানে অন্তত থিটার পরে মানে কসের পরে টু যেটা ছিল সেটা অন্তত থাকবে না। এই টুটাকে তুমি বাইরে বের করে নিয়ে আসতে পারলা। অর্থাৎ থিটা হচ্ছে কোনো সহগ মুক্ত, মানে ওয়ান ছাড়া, ওয়ান ছাড়া টু থ্রি ফাইভ ফোর ফাইভ যেই থাক না কেন, সহগ মুক্ত যদি করতে পারি আমাকে ইকুয়েশনটা সলভ করা আমার জন্য ইজিয়ার হবে। এই কারণে এই কাজটা আমরা করলাম। তাহলে এই সূত্রটা আমরা একটু এখানে ইউজ করব। তাহলে কি হয় একটু খেয়াল করো, এখানে থাকে এ মাইনাস থ্রি এ, এখানে হচ্ছে এ কস, তারপর হচ্ছে এই টু ওমেগা টি, তাই না? টু ওমেগা টি, বা কল্পনা করতে পারবে টু থিটা। তাহলে টু থিটার পরিবর্তে তুমি কি লিখবা? টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে এটা আমি লিখবো হচ্ছে টু কস স্কয়ার ওমেগা টি মাইনাস ওয়ান, লিখতে পারি। আরেকটা কাজ করা যেতে পারে, যেহেতু আমি সমাধানই করতে চাচ্ছি, তাহলে এই এটাকে ভাগ করে দিই পাশে। তাহলে এ মাইনাস থ্রি এ বাই এ সমান কস, এখানে আসবে টু কস ওমেগা টির ভ্যালু কি বলতে পারি দেখো তো, এখান থেকে
এই ইকুয়েশন থেকে আমি একটা cos ওমেগা টি এর ভ্যালু বের করতে পারবো না? cos ওমেগা টি সমান তুমি বলতে পারবা a মাইনাস a বাই a, অর্থাৎ a মাইনাস স্মল a ডিভাইডেড বাই ক্যাপিটাল A। এটা আমি এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি এখানে পুট করব, অর্থাৎ a মাইনাস a বাই a তার উপর স্কয়ার মাইনাস 1 এরকম। কি একটা বিদঘুটে জিনিস আসছে, যাই হোক আসলে করার কিছু নেই। এটা কি সলভ করা লাগবে আমাদের? বলেছিলাম তোমাদেরকে যে এই প্রবলেমটা আসলে খুবই বড় একটা প্রবলেম দিয়ে দিয়েছে। এটা টাইমের মধ্যে তো সলভ করা পসিবল অবশ্যই না, বেটার হচ্ছে স্কিপ করা। বাট যেহেতু দিয়েছে এখান থেকে যে কনসেপ্টগুলো আছে আমরা অন্তত কনসেপ্টগুলো নেওয়ার ট্রাই করি। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমাদের কনসেপ্টগুলো যাতে করে দিতে পারি আমরা। তো আমি লাস্টের লাইনটা বাদে সবই মুছে দিব, শুধু আমি লাস্টের লাইনটা রাখবো। ওকে, তো এটা আমরা পেলাম। এখন আমরা বাকি কাজটা করব। কি করা যায় এখন সমাধান করার জন্য? আচ্ছা, আমি তো মনে হয় একটু ভুল করেছি, তাই না? এখানে কস তো থাকার কথা না, কসের সূত্র তো আমি লিখেছি, তাহলে এখানে কস আমি এক্সট্রা লিখেছি অ্যাকচুয়ালি, কস থাকবে না। যাই হোক, মানুষ মাত্রই ভুল করে, এটা এরকম হবে, তাই না? কারণ কি জিনিস, তুমি হচ্ছে কস ওমেগাটির পরিবর্তে কিন্তু আমি সূত্রটা বসিয়ে দিয়েছি, তাহলে এক্সট্রা একটা কস চলে এসেছিল। যাই হোক, তাহলে এই কসটা এখানেও থাকবে না, এখানে থাকবে না। একটা কাজ করবো, এখান থেকে আমরা শুধুমাত্র অ্যামপ্লিটিউডের ভ্যালুটা বের করবো এর সাপেক্ষে, এটাই আমার কাজ, কারণ অ্যামপ্লিটিউড দুইটা অপশনে দেওয়া আছে। তো চলো বের করার ট্রাই করি। আমরা একটা কাজ করি, এ দিয়ে দুইটাকে ভাগ করে দিই, তাহলে এটা আসবে 1 মাইনাস 3a বাই a, আর এখান থেকে কি আসে, এখান থেকে আসে 2। উপরেও কিন্তু আমি 1 মাইনাস অর্থাৎ এভাবে লিখতে পারি a মাইনাস, এটা তাই না? এটা লেখা যায় কিন্তু এর পরিবর্তে। একে তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, কি আসবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আবার মাইনাস 1 আছে। তাহলে এখানে একটু ভেঙে দেই, এখানে আসে 2, একদম ভেঙে দেই, 2 হচ্ছে 4a বাই a প্লাস 2a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 1। তো কোনো কিছু কাটা যায় কিনা দেখি। হ্যাঁ দেখো, এই 1 যদি তুমি এই পাশে ট্রান্সফার করো তাহলে মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 2 হয়ে যাবে, মানে 1 প্লাস 1 হয়ে যাবে 2, এই 2 এর সাথে এই 2 কেটে যাবে, মানে একটা লাইন স্কিপ করে আমি কেটে দিলাম। তাহলে হয় কি দেখো, এখানে যে অংশগুলো আসছে এই পার্টটাকে আমি এই পাশে ট্রান্সফার করি, ট্রান্সফার করলে এই মাইনাস 4a বাই a থেকে যদি 3a বাই a বাদ দাও তাহলে শুধুমাত্র একটা a বাই a পাবা, আর এখানে চলে আসবে 2a স্কয়ার বাই a স্কয়ার। তো উভয় পাশ থেকে একটা এক করে a আর স্মল a কাটা যায়, তাহলে এখানে 1 চলে আসবে এই পাশে, আর এখানে চলে আসবে 2a বাই a, এখানে আসবে 2a বাই a। এখান থেকে আমরা বলতে পারছি a ইকুয়ালস টু 2a। দেখো, আমরা অনেক কষ্ট করে একটা আনসার বের করলাম, একটু খেয়াল করো, অনেক কষ্ট করে একটু একটা আনসার বের করলাম, যার বাট এই আনসারটা আসলে তোমাদের আনসার না। কারণ কি, আমাদের অপশন দুইটা দেয়া ছিল যে অ্যামপ্লিটিউড কি হবে 4a অথবা 3a, বাট আমাদের আনসার আসলো কি অ্যামপ্লিটিউড হচ্ছে 2a। তার মানে অ্যাকচুয়ালি এতটুকু আমরা শিওর হতে পারলাম এতক্ষণ ম্যাথ করার পরে যে এটা ভুল, এটাও ভুল, আনসার বি এবং ডি এর মধ্যে কোন একটা হবে। তাহলে কি করতে হবে, তার জন্য আমাকে আবার টাও বের করতে হবে। তাহলে টাও বের করার জন্য আমি এক কাজ করব, এই যে শর্তটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিব। সবচেয়ে সহজ ইকুয়েশন হচ্ছে 1 নম্বরটা, 1 নম্বর সমীকরণে আমি হচ্ছে এখন একটু বসাই। তাহলে a মাইনাস a ইকুয়ালস টু a cos ওমেগা টি, বা তুমি এখানে ডিরেক্ট বসাতে পারো, ঠিক আছে? cos ওমেগা টি, cos ওমেগা টি ইকুয়ালস টু a মাইনাস a, এর জায়গায় এখন আমি 2a বসাবো, 2a মাইনাস a ডিভাইডেড বাই ক্যাপিটাল এ, মানে ক্যাপিটাল এর মানে তো আবার হচ্ছে এই 2a বসাতে পারি আমি, 2a। তাহলে উপরে হচ্ছে a ডিভাইডেড বাই 2a, তার মানে এটা আসবে তোমার হাফ। তাহলে ওমেগা টি সমান কি বলতে পারো, cos ইনভার্স হাফ। cos কত ডিগ্রির মান হাফ, এটা আমাকে দেখতে হবে। তো cos এর কত ডিগ্রি মান হাফ, cos 60, তাহলে অ্যাকচুয়ালি হবে এটা পাই বাই 6, পাই বাই 6। তাহলে এই যে তোমার, ও সরি পাই বাই 6 কেন, পাই বাই 3। তো এই যে ওমেগা, আমাকে ওমেগার পরিবর্তে আমি কি লিখতে পারি আবার 2 পাই বাই টি লিখতে পারি,
ইনটু টি লিখতে পারি। না, টি ছিল না, এখানে টাউ ছিল, তাই না? এখানে টাউ ছিল, বারবার টি আসছে কেন? এখানে অ্যাকচুয়ালি টাউ ছিল, তাহলে এখানে আসলে সবগুলোতে টাউ হয়ে যাবে, কারণ আনসারটা তোমার টাউ এর সাপেক্ষে আসবে বলে দিয়েছিল। টাউ টাউ টাউ, তাহলে এটা হয়ে যাবে π/3, এই পাই পাই কাটা, তাহলে সেখান থেকে টি সমান আসবে তোমার এটা এক বেশি ট্রান্সফার করলে 3 2 6, অর্থাৎ 6 টাউ। দুটা আনসার পেয়ে গেছে, একটা হচ্ছে অ্যাম্প্লিটিউড হচ্ছে 2a আর আমাদের পর্যায়কাল হচ্ছে 6 টাউ, তাহলে 6 টাউ একটা অপশন আছে, তার মানে বি হচ্ছে আমার আনসার। দেখো এত কষ্ট করে একটা আনসার বের করলাম এবং শেষ পর্যন্ত আমাদের আনসার আসলে মিলেছে, সেটা হচ্ছে বি নাম্বারটা হবে। বাট প্রশ্নটার সাথে আনসারটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাই আমার হচ্ছে মূল লক্ষ্য, কারণ এই প্রবলেমটা অ্যাকচুয়ালি খুবই কনসেপচুয়াল। আশা করি প্রবলেম সলভ করতে গিয়ে তোমরা বুঝতে পেরেছো। একটা প্রবলেম পিছনে অনেক সময় চলে গেল, আমরা চলে যাবো এখন 5 নম্বর প্রশ্নে, একটু তাড়াতাড়ি করবো এখন, ঠিক আছে? when a force F দেয়া আছে acts on a particle, its displacement দেয়া আছে, displacement মানে তার সরণ দেয়া আছে, for what value of dy, dy এর ভ্যালু কত হলে কাজের মান 0 হবে। কি করব আমরা? ডট গুণফল করব। তাহলে কাজ মানে আমরা জানি বল গুণন সরণ, এর ডট গুণফল এটার সমান 0 হইতে হবে, সেটাই বলা আছে। ডট গুণফল করো, সহগের সাথে সহগ গুণ, তাহলে i এর সাথে i এর সহগ গুণ মানে 2 × 1 মানে 2, দেন -3 এর সাথে d গুণ, তাহলে -3 dy, দেন 2 এর সাথে -1 গুণ, তাহলে -2 = 0 হইতে হবে। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? dy = 2, 2 তো আলটিমেটলি কেটে যাচ্ছে, তাহলে dy সমান যদি 0 হয় তাহলে অ্যাকচুয়ালি কাজের ভ্যালু 0 হতে পারে, এটা আনসার। dy এর ভ্যালু 0 হতে পারে। 6 নাম্বার, এ বডি ওয়াজ অ্যাট রেস্ট, স্থির অবস্থায় ছিল, এ ফোর্স অফ 16 নিউটন, 16 নিউটন বলের একটা 16 নিউটন মানের একটা বল কাজ করছে 5 সেকেন্ড ধরে এবং তারপরে বন্ধ হয়ে গেল। আফটার দ্যাট মানে বলটা বন্ধ হওয়ার পরে দ্য বডি ট্রাভেলড 52 মিটার ডিস্টেন্স ইন 6 সেকেন্ড, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য বডি? মানে একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলে, এই যে বস্তু তুমি হচ্ছে বল প্রয়োগ করলে এর উপরে, আমি মাস জানি না, বল প্রয়োগ করার কতক্ষণ ধরে প্রয়োগ করলাম আমরা? 5 সেকেন্ড। তারপরে আমি বল প্রয়োগ করা ছেড়ে দিলাম, 5 সেকেন্ড পরে পরবর্তী সে 52 মিটার 6 সেকেন্ডে গেল। তার মানে কি, যখন তুমি বল ছেড়ে দিলে তখন সে সমবেগে চলবে, তাহলে ওই মোমেন্টটাতে তার বেগটা কত ছিল সেটা আমরা s সমান vt থেকে বের করতে পারি। এখানে করি s সমান vt, তাহলে v সমান আমি বলতে পারি 52/6, কত আসে দেখি? 52/6 বললে এটা আসে 8.67 এত মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলেছে যে তারপরে হচ্ছে আমাকে ভরের ভ্যালুটা বের করতে বলছে, তাহলে ভর যদি বের করতে চাই আমি কি কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি? আমরা জানি F সমান ma, আবার a সমান আমরা কি জানি? v - u/t। এখানে তোমার অ্যাকচুয়ালি স্থির অবস্থা থেকে শুরু করেছিল, রেস্ট বলা আছে, তার মানে এটা হচ্ছে তোমার 0, আর v এর ভ্যালু একটু আগে পেলাম, তাহলে ভর বের হয়ে আসবে। তাহলে এখান থেকে F সমান আমার বলা আছে কত? 16 নিউটন, তাহলে এটা হচ্ছে 16, m বের করতে যাচ্ছি, v হচ্ছে 8.67 ডিভাইডেড বাই 5 সেকেন্ড। হিসাব করে ফেলো m এর ভ্যালু কত। কি করব? 16 × 5, 16 × 5 ভাগ আনসার আসবে 9.23 কেজি। এই আনসার দেয়া আছে এখানে 9.23। সহজ কোয়েশ্চেন, এটা বেশি সহজ কোয়েশ্চেন, মানে একটা কঠিন দিলে সবগুলোই কঠিন দিবে ব্যাপারটা সেরকম না, ওটা স্কিপ করলেও কোনো সমস্যা হবে না, কারণ বাকিগুলো সবই কিন্তু ইজি দেখতে পাচ্ছ তোমরা। দ্য মাস অফ এ সিলিন্ডার, একটা সিলিন্ডারের ভর দেয়া আছে সেটা হচ্ছে 50 কেজি, অ্যান্ড ইটস রেডিয়াস এবং তার ব্যাসার্ধ দেয়া আছে 0.2 মিটার। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক দেয়া আছে,
তার অক্ষের সাপেক্ষে 1, the total kinetic energy of the cylinder when it rolls at horizontal velocity 2 মিটার পার সেকেন্ড। টোটাল হচ্ছে গতিশক্তি নির্ণয় করতে বলেছে যখন এই যে সিলিন্ডারটা হচ্ছে রোল করে করে সামনের দিকে এগিয়ে যায়। তো রোল করে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার গতিটাকে আমরা কি বলি? চলন ঘূর্ণন গতি। তো চলন ঘূর্ণন গতি যুক্ত কোনো বস্তুর গতিশক্তি সূত্র হাফ mv স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার। যেহেতু এখানে বেগ দেয়া আছে, আমি সবগুলোকে বেগের সাপেক্ষে প্রকাশ করার ট্রাই করি। এবং তোমরা জানো যে সিলিন্ডারের নিজ অক্ষের চারদিকে ঘোরার ক্ষেত্রে তার আই এর ইকুয়েশন হচ্ছে হাফ এম আর স্কয়ার। তো সেটা আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার ইউজ করবো, এখানে আই এর পরিবর্তে হাফ এম আর স্কয়ার ইউজ করবো, ওমেগার পরিবর্তে আমি ভি স্কয়ার বাই আর স্কয়ার ইউজ করতে পারি। তাহলে আর স্কয়ার কেটে যাবে। তাহলে এখানে এম ভি স্কয়ার যদি কমন নয়, এখানে থাকবে হাফ আর এখানে থাকবে কত? 1/4। ঠিক আছে না? তাহলে এখানে আসে তোমার 4, 2, 3, 3/4 mv স্কয়ার। আমি জানি না কেন হচ্ছে আই এর ভ্যালুটা দিয়েছে, এটা দেওয়ার কথা ছিল না। দেখতে হবে অ্যাকচুয়ালি মিলে কিনা, কারণ আই ছাড়াও কিন্তু ম্যাথ হয়ে যাচ্ছে, আইটা লাগছেই না এখানে। চলো হিসাব করি ক্যালকুলেটরে। 3/4 mv স্কয়ার, তাহলে 3/4 m কত? 50 আর ভি স্কয়ার, ভি কত দেয়া আছে? 2 স্কয়ার। আরও লাগছে না এখানে, তাহলে 150 জুল। এই যে এটা হচ্ছে আনসার। মানে এক্সট্রা অনেক ইনফরমেশন দেয়া আছে, যেটা একটু হিসাব করে দেখতে হবে। তোমরা একটু হিসাব করে দেখো যে এম এবং আর, আমি একটু হিসাব করে দেখি থাম, এম এবং আর মিললে কি আই কি মিলে কিনা। হাফ এম 50 আর স্কয়ার 0.2 স্কয়ার। আচ্ছা মিলে গেছে অবশ্য। তাহলে ঠিক আছে, মানে এটা ইউজ করলে ডিরেক্ট ইউজ করলেও হতো, কোনো সমস্যা না, বাট দরকার ছিল না মানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, অপ্রয়োজনীয়, কারণ এটা ছাড়াই ম্যাথটা হয়ে যাচ্ছে। 8 নম্বর, দ্য রেশিও অফ দ্য রেডিয়াই, ব্যাসার্ধের দুইটা রেশিও দেয়া আছে, অনুপাত দেয়া আছে, অফ দ্য অরবিট অ্যারাউন্ড দ্য সান অফ ভিনাস অ্যান্ড আর্থ। ভিনাস মানে কি? ভিনাস মানে হচ্ছে শুক্র গ্রহ। তো শুক্র এবং হচ্ছে পৃথিবী এর যে অরবিট চারদিকে, সূর্যের চারদিকে যে ঘুরছে যে অরবিট জুড়ে, তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 54:75। If 365 days make a year in the earth, how many days will make a year in the Venus? তাহলে এটার জন্য সূত্র কি? সূত্র হচ্ছে আমরা জানি, পরিচিত সূত্র, t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইকুয়ালস টু r1 কিউব বাই r2 কিউব। কেপলারের সূত্র থেকে না, কেপলারের থার্ড ল থেকে আমরা কিন্তু এটা বলতে পারি। তো সেখান থেকে আমরা t1টাকে পৃথিবী কল্পনা করি, এটা হচ্ছে 365, t2 হচ্ছে ভিনাসের, r1 বাই r2। তাহলে r1 ভিনাস এবং আর্থ হিসেবে দেওয়া আছে, তার মানে আমার উল্টাটা দরকার, তাই না? যেহেতু আমি উপরেরটাকে আর্থ ধরেছি, তাহলে এটা 75/54 হবে, উল্টো হয়ে যাবে, এটা মাথায় রাখবে শুধু। এবং স্বাভাবিকভাবেই যেহেতু শুক্র পৃথিবীর আগে, তো তার টি এর ভ্যালুটা পৃথিবীর থেকে কমই হবে। তো যদি কম না হয়ে বেশি আসে, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি অ্যাকচুয়ালি উল্টো ধরেছ। তাহলে কত আসছে? এটা আসছে 75/54 এর কিউব, 365 স্কয়ার ভাগ আনসার, এর উপর আবার হচ্ছে রুট, তাহলে 222, মানে 223 অলমোস্ট, তাই না? 223, 223 days. Next, 9 number, the Young's modulus of the material of wire of a diameter, এত ডায়ামিটার দেয়া আছে ব্যাস, এবং Young's modulus দেয়া আছে, to increase its length by 5%, যদি আমি 5% এর দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে how much force needs to apply, ফোর্সের ভ্যালুটা বের করতে হবে। তো ফোর্সের সূত্র কি? ইয়ংয়ের সূত্র থেকে F সমান আমরা জানি y a স্মল l বাই ক্যাপিটাল L। তো এখানে কি কি দেয়া আছে? ডায়ামিটারকে জাস্ট রেডিয়াসকে অর্ধেক করে দাও, আমি একবারে বসেই, ঠিক আছে? y এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻10, 9 × 10⁻10, আর হচ্ছে পাই আর স্কয়ার। আর কত? আর হচ্ছে তোমার এর জাস্ট অর্ধেক করে দিতে হবে, অর্থাৎ 2.5 হবে, তাই না? 5 এর অর্ধেক, পাই আর স্কয়ার ইন্টু l/l। কিন্তু দেখো, ইনক্রিজ লেংথ বাই 5% মিনস
L by L equals to 5%, আর 5% মানে কি 5/100, তো সেটা তুমি বসাতে পারো এখানে যে 5/100। তো একবার হিসাব করলেই হবে, 9 into 10 to the power 9, sorry 10, 9 into 10 to the power 10 into pi r square, so pi 2.5 10 inverse 3 square, উল্টো বসাচ্ছি বারবার, 10 inverse 4 দেয়া ছিল, আর ইন্টু হচ্ছে 5/100, এটা আসে 883 নিউটন, এই যেটা। শেষ আনসার। নেক্সট, এ রকেট ইজ লঞ্চড ভার্টিক্যালি, রকেটকে লঞ্চ করা হলো ভূমি থেকে একবারে লম্ব বরাবর। In the first 2 seconds after launching, the rocket loses 1/60 of its weight, যে প্রথম 2 সেকেন্ড পরে সে আসলে 60 ভাগের 1 ভাগ তার ভরকে হারিয়ে ফেললো। The velocity of the gas released from the rocket is 3600 মিটার পার সেকেন্ড, যে যে রকেট থেকে যে গ্যাসটা বের হচ্ছে সেটা 3600 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে। ডিটারমাইন দ্য নেট নেট অ্যাক্সেলারেশন মানে ত্বরণ বের করতে বলেছে। নেট মানে এখানে জি এর ইফেক্টটা থাকবে, অভিকর্ষ ত্বরণের ইফেক্টটা তোমাকে ইউজ করতে হবে অফ দ্য রকেট অ্যাজুমিং জি ইকুয়ালস টু 9.8। ওকে, তাহলে আমরা এটা তো ডাইরেক্ট সূত্র জানি, রকেটের ক্ষেত্রে ত্বরণের সূত্র ভি আর ডিএম ওভার ডিটি, একটু মানে মিস হয়ে গেছে, সরি। এটা হচ্ছে আমার রকেটের ত্বরণের সূত্র। যদি আমরা নেট ত্বরণ হিসাব করতে চাই তাহলে জি এর ইফেক্টটা তোমাকে ইউজ করতে হবে। তাহলে দেখি, গ্যাসের বেগ দেওয়া আছে 3600, এটা হচ্ছে ভর, ডিএম ওভার ডিটি বলা আছে 1/60, প্রথম 2 সেকেন্ডে 1/60 অফ ইস ওয়েট, তার মানে ডিটি যখন হচ্ছে 2 তখন ডিএম হচ্ছে অ্যাকচুয়াল এম এর 60, 1/60 তাই না, m/60 মাইনাস হচ্ছে 9.8, এম এম কাটা চলে আসবে। এখন এখানে আমরা 3600 ডিভাইডেড বাই কত 3600 ডিভাইডেড বাই 2 ইন্টু 60 মাইনাস 9.8 হিসাব করলে আসে 20.2 মিটার পার সেকেন্ড। শেষ। নেট যদি না বলতো তাহলে 9.8 তোমাকে বিয়োগ করা লাগতো না, অ্যাকচুয়ালি আনসারটা তোমার এটা আসতো, এটা মানে 9.8 বাদ দিয়ে যতটুকু হয় 30 মনে হয় নাকি 30 আসবে। 11 নম্বর, two bodies A and B have masses 2 kg and 4 kg respectively. They are separated by 2 meter. দুইটা বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি 4 কেজি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। On their connecting line, a body C of mass 1 kg, তাদের যে সংযোগ রেখা আছে, সংযোগ রেখার কোন একটা জায়গায় আরেকটা বস্তুকে রাখা হলো C নামের বস্তু। তো এখানে হচ্ছে আমি একটু চিত্রটা এঁকে নিই, এটা হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 4 কেজি, তাদের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2 মিটার। এদের মাঝখানে কোনো একটা জায়গায় আমি হচ্ছে সি একটা বস্তুকে রেখেছি, এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, যে হচ্ছে নিজে 1 কেজি। ইজ প্লেসড সো দ্যাট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন সি ইজ 0, এমনভাবে তাকে প্লেস করা হলো যে তার উপর যে অভিকর্ষ বলটা সেটা 0 হয়ে গেল, অর্থাৎ এ হচ্ছে সি কে এ নিজেও টানবে বিও টানবে, বাট এমনভাবে দুজনে টানছে এমন জায়গায় সে আছে যে বল এবং দূরত্ব মিলে সেটা ব্যালেন্স হয়ে গেছে, সে এক জায়গায় ফিক্সড অবস্থায় থাকছে, ঠিক না। ডিটারমাইন দ্য ডিস্টেন্স অফ সি ফ্রম এ, আমাকে বের করতে বলছে এই যে ডিস্টেন্সটা কত এক্স, এটা কত। ইগনোর গ্র্যাভিটেশনাল ফোর্সেস উইথ এভরিথিং এলস, মানে অন্য কোনো কিছু আছে এখানে কল্পনা করার দরকার নেই, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। তো হিসাব করার জন্য আমরা কি করব, যেহেতু এইটুকু আমি এক্স কল্পনা করেছি তাহলে এটা 2 - x হবে, আর যেহেতু এই সি বস্তুকে এও টানছে বিও টানছে তাহলে সেম বলে টানছে, তাহলে এফ অফ এসি মানে সি এ লিখি, মানে সি বস্তুকে টানছে এ যেই বলে আর বি বস্তু টানছে
আর সি বস্তুকে টানছে, বি যেই বলে সেটা দুইটা ইকুয়াল হবে, আদারওয়াইজ আলটিমেটলি লব্ধি বলটা জিরো হবে না। আলটিমেটলি যেহেতু বলেছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অন সি ইজ জিরো, তার মানে দুইজনের পাশের বলটা সমান। তাহলে বলের সূত্র কি? বলের সূত্র হচ্ছে 9 × 10⁹। ও এটা তো জি, তাই না? 6, আচ্ছা জি লেখার দরকার নেই, কেটে যাবে আলটিমেটলি। জি m1 m2/r²। m1 কত? 2 × 1/x²। এটা হচ্ছে জি 1 × 4/2 - x²। এই জি জি আলটিমেটলি কাটা, আমার এখান থেকে বের করতে হবে x = কত। তো এটা আমরা ডিরেক্ট ক্যালকুলেট করতে পারি, এত হিসাব নিকাশ করার টাইম নেই। আমরা ডিরেক্ট এই ইকুয়েশনটা বসাবো, 2/x², 2/x² আলফা, দেন হচ্ছে 4/2 - x² শিফট ক্যালক, যে কোনো একটা ভ্যালু দিলে সে 0.828 বা 83, এটা হচ্ছে আনসার। ডিরেক্ট তোমরা কিন্তু আনসার পেয়ে যাবে। এত কষ্ট করে গুণ ভাগ করার দরকার ছিল না, কারণ ক্যালকুলেটরে কিন্তু ইজিলি করা যায়। চলে আসবো আমাদের পরবর্তী প্রবলেমে, 12 নম্বর প্রবলেম। এখানে বলা আছে এ স্ফিয়ার অফ 10 গ্রাম, একটা গোলক, is placed at a height of 1.2 meter from the ground. It falls from there with initial zero velocity. উপর থেকে একটা বস্তুকে 10 গ্রাম ভরের এবং 1.2 মিটার উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। তারপর কি ঘটনা ঘটলো? অ্যালং এ স্ল্যান্টেড পিস অফ উড। স্ল্যান্টেড পিস মানে হচ্ছে কাঠের টুকরা, যে কাঠের টুকরাটা একটু হচ্ছে বাঁকা হবে কাটা। তো এরকম একটা কাঠের টুকরা থেকে আমি হচ্ছে ফেলে দিলাম। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে স্ল্যান্টেড পিস মানে একটা হচ্ছে কাঠের টুকরা, যে কাঠের টুকরাটা অ্যাকচুয়ালি কিভাবে রাখা, কাঠের টুকরার হচ্ছে একটু বাঁকা হবে কাটা, এরকম পিসকে আমরা স্ল্যান্টেড পিস বলি। তো এই যে স্ল্যান্টেড পিসের টুকরাটা আছে সেটার সাথে পড়ছে, এবং সে যখন নিচে পড়ে তার যে ভেলোসিটিটা সেটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড গ্রাউন্ডে যখন আসে। আমাকে বলেছে ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন অ্যাজ ইট ফলস। অর্থাৎ এই যে বস্তুটার উপর ফ্রিকশন কাজ করছিল, এমনি কল্পনা করো একটা বস্তু যদি 2 মিটার থেকে থাকে, 2 মিটার উচ্চতায়, আমি যদি একে ছেড়ে দেই তাহলে সে একটা নির্দিষ্ট বেগে পড়া উচিত। সে যদি তার থেকে কম বেগে পড়ে, তার মানে বুঝতে হবে বাকি যে শক্তিটা সেটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে, কার কারণে? ফ্রিকশনের কারণে। তো সেটাই আমি বের করবো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। এটা আমি বের করতে পারি এভাবে যে টোটাল অ্যাকচুয়ালি শক্তি কতটুকু ছিল আগে থেকে। যেহেতু সে এইচ উচ্চতায় ছিল, তাহলে আমার কাছে টোটাল যে শক্তি সেটা হচ্ছে mgh। এটা এখন দুই ভাগে ভাগ হয়ে যাবে। কিভাবে? কিছু পরিমাণ গতি শক্তিতে কনভার্ট হয়ে আমি ফেরত পাবো, যেটা আমি বেগ দিয়ে আছে যেহেতু, তাহলে এটা ফেরত পাবো আমি হচ্ছে 1/2 mv² রূপে। আর এর পরেও যদি কিছু থাকে সেটাই হচ্ছে ফ্রিকশন দ্বারা কৃত কাজ, এটাকে আমি WF বলতে পারি। বোঝা গেছে? তোমার অ্যাকচুয়াল শক্তি ছিল mgh, একে তুমি গতিশক্তি আকারে ফেরত পেলে কিছু 1/2 mv², এবং এদের বিয়োগফল যদি জিরো না হয় বা কিছু একটা যদি থাকে, তার মানে ওই যেটা থাকবে সেটাই তোমার হচ্ছে এক্সট্রা ফ্রিকশন দ্বারা কৃত কাজ। ভ্যালুগুলো বসাই। mgh গ্রাম, 10 গ্রাম। আচ্ছা আমি এত কষ্ট করতে পারবো না, ক্যালকুলেটর বসাবো। mgh আমি একবারে WF বের করছি, এটাকে এই পাশে হিসাব করো। m কত? 10/1000, g মানে 9.8, h হচ্ছে 1.2 মাইনাস 1/2 mv², তাহলে 1/2 m 10/1000 v² মানে 4²। এই যে এদের যে বিয়োগফলটা সেটা তোমার আনসার 0.0376, এই যে আনসার 0.0376, এত হচ্ছে জুল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর প্রশ্ন। এ ওয়েল, ওয়েল মানে কি? কুয়া। এ ওয়েল ইজ ফিটেড উইথ ওয়াটার, ইটস ডায়ামিটার মানে ব্যাস দেয়া আছে, ডেপথ দৈর্ঘ্য মানে তোমার গভীরতা দেয়া আছে। এ পাম্প ক্যান ইভ্যাকুয়েট মানে হচ্ছে পাম্পটা হচ্ছে খালি করতে পারে, অল মানে সম্পূর্ণ পানিকে, অল দ্য ওয়াটার ফ্রম দ্য ওয়েল ইন 20 মিনিটস, 20 মিনিটের মধ্যে। ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য পাম্প, খুবই ইজি ইকুয়েশন। পি সমান এম জি এইচ বাই টি। এখানে অবশ্যই এইচ এর ভ্যালুটা তোমাকে গড় সরণটা নিতে হবে, যেহেতু সম্পূর্ণ কুয়াকে খালি করে, তাহলে গড় সরণ হবে 0 + 12/2। আশা করি এটা জানো, এটা আমি ব্যাখ্যা করছি না।
কারণ এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তারপরও না বুঝলে কমেন্টে জানাবো, আমি ব্যাখ্যা করে দেবো। এম এম এর ভ্যালু কিভাবে বের করবো? এম এর ভ্যালু বের করার জন্য আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এম সমান রো ভি বা রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এই এইচ কিন্তু আবার এটা বসানো যাবে না, বা তুমি এখানে এল বলতে পারো, এইচ বাদ দাও, এল বলতে পারো। এই টোটাল দৈর্ঘ্যটা বসাতে হবে। ক্যালকুলেটরে আমরা একবারে হিসাব করব, ঠিক আছে? তাহলে এম এর যে জায়গায় বসাবো রো মানে 1000, দেন হচ্ছে পাই আর স্কোয়ার এল, তাহলে পাই আর স্কোয়ার, ব্যাস যেহেতু 4 তাহলে ব্যাসার্ধ হবে 2, এল কত? এল হচ্ছে তোমার 12 মিটার। তাহলে রো ইন্টু পাই আর স্কোয়ার এল, তোমার এম এর কাজটা শেষ। এরপর হচ্ছে জি ইন্টু এইচ, জি হচ্ছে 9.8, এইচ কত একটু বের করলাম আমরা, গড় সরণটা সেটা 6 ডিভাইড বাই টি 20 মিনিটস, একে অবশ্যই সেকেন্ডে প্রকাশ করতে হবে। সেটা আসবে 7389, অর্থাৎ এটা 7.39 কিলোওয়াট। ইজি, তাই না? 14, an object is tied, একটা বস্তুকে হচ্ছে বেঁধে রাখা হয়েছে এন্ড অফ স্প্রিং, স্প্রিং এর সাহায্যে, and it is undergoing simple harmonic motion, SHM দিয়ে যাচ্ছে with an amplitude, amplitude মানে দেয়া আছে, পিরিয়ড দেয়া আছে, তার মানে পর্যায়কাল দেয়া এবং হচ্ছে তার বিস্তার দেয়া, determine the maximum acceleration। ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের সূত্র কি ছিল? মাইনাস ওমেগা স্কয়ার এ, ওমেগা মানে আবার 2 পাই বাই টি হোল স্কয়ার ইনটু এ। ক্যালকুলেট করো, হয়ে যাবে 2 পাই বাই টি। তাহলে 2 পাই টি দেয়া আছে হচ্ছে 1.7 এর উপর স্কয়ার ইনটু 12 সেন্টিমিটার। আনসার যেহেতু মিটারে দেয়া, তাহলে আমি এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করে দিব, 0.12 লিখবো। তাহলে 1.64 মিটার পার সেকেন্ড অপশন দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হবে তোমার আনসার, 1.67 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো সিম্পল হারমোনিক মোশন থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসছে। তোমরা অনেকে আমার কাছে হচ্ছে চাচ্ছ যে আমি যাতে করে এই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিসটা করি। আসলে সময় পাওয়া যাচ্ছে না, সময় পেলে আমি অবশ্যই করব। বাট যেহেতু আমি কোয়েশ্চেন সলভ করাচ্ছি, তোমরা কিন্তু নিজেরাই আইডিয়া করতে পারছো যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসছে, তোমরা নিজেরাই কিন্তু আইডিয়া করতে পারবে। 15 নম্বর কোয়েশ্চেন আবার স্প্রিং থেকে। দেখো এসএইচএম দিয়ে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসছে, স্প্রিং থেকে এর আগের প্রশ্নটাও এখন আবার। The spring has the property that it changes its length by 10 centimeter if 100 Newton force is applied to the spring। 100 নিউটন বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বৃদ্ধি পায়, এটাই বলা আছে। The spring is used in a test. In this test, an object of 1.5 kg is tied with a spring and it is undergoing a simple harmonic motion। আবার ওই SHM, determine the frequency of the motion in the test। এই স্প্রিংটা দিয়ে হচ্ছে একটা টেস্ট করা হয়েছিল, সেই টেস্টে হচ্ছে আমি 1.5 কেজি ভরার একটা বস্তুকে ইউজ করেছি। তাহলে এই টেস্টের ক্ষেত্রে আমি এই যে সিম্পল হারমোনিক মোশনটা আছে তার ফ্রিকোয়েন্সির ভ্যালু কত সেটা বের করতে হবে। তো ফ্রিকোয়েন্সি বের করার জন্য প্রথমে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে। কে তাহলে কত হবে? এফ বাই এক্স। এফ হচ্ছে তোমার 100/10 সেন্টিমিটার, তাহলে 100 ডিভাইডেড বাই হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.10, অ্যাকচুয়ালি সেটা তাহলে আসবে 1000। তাহলে কে এর ভ্যালু প্রথমত আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে 1000 নিউটন পার মিটার। এটা শেষ। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি বের করা। ফ্রিকোয়েন্সি সূত্র কি ছিল? ভুল করে দিলে বলিও, 1/2 পাই রুট ওভার কে বাই এম, মেবি কে বাই এম, তাই না? দেখি হিসাব করে দেখি, তাহলে এটা আসে কত? 1/2 পাই রুট ওভার কে বাই এম। কে হচ্ছে 1000 আর এম হচ্ছে 1.5, 4.11 হার্টজ, এটা আনসার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 15 নম্বর। আমাদের নেক্সট কোয়েশ্চেন, দ্য ভলিউম অফ গ্যাস ইজ 1.8 মিটার কিউব অ্যাট প্রেশার 10⁵ প্যাসকেল। আচ্ছা, একটা গ্যাসের হচ্ছে আয়তন এবং প্রেশার দেয়া আছে অ্যাট টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, যখন তার তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। ইট ইজ কম্প্রেসড ইন এ আইসোথার্মাল প্রসেস। সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানকার, যে একে হচ্ছে কম্প্রেস করা হলো মানে সংকুচিত করা হলো কিভাবে? সমষ্ণ প্রক্রিয়ায়। আইসোথার্মাল মানে সমষ্ণ প্রক্রিয়ায়। টু গেট এ প্রেশার অফ 5 × 10⁵ প্যাসকেল, যে আমি প্রেশার পেলাম 5 × 10⁵ প্যাসকেল। ঠিক আছে, মানে আগে কত ছিল?
10⁵ প্যাসকেল ছিল, আমি যখনই কম্প্রেস করলাম স্বাভাবিকভাবে তার প্রেশারের ভ্যালুটা বেড়ে যাবে ভিতরের দিকে, কিন্তু আয়তন কমছে তার মানে কি প্রেশার অবশ্যই বাড়বে। কত বেড়েছে সেটা বলা আছে। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ হিট রিলিজড। ওকে, পারা যাবে। দেখো, যেহেতু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি জানি, এটা আসলে ভুল করে ফার্স্ট পেপারে ঢুকে গেছে কেন জানি না, এটা মানে কোয়েশ্চেনটা আমি দেখতে ভুল করেছি, এটা আসলে সেকেন্ড পেপারের কোয়েশ্চেন। যাই হোক, আমি হয়তো বা গ্যাস দেখে ভেবেছিলাম যে 10 নম্বর চ্যাপ্টারে হবে। ওকে, সমস্যা নেই, তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে দিয়েছে। সমষ্ণ প্রক্রিয়ার যে কনসেপ্টটা ছিল সেটা কি জানি আমরা, ডাব্লিউ সমান এন আর টি লন V2/V1, বাট আমাকে তো ডাব্লিউ বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে হিট। বাট সমষ্ণ প্রক্রিয়া একটা জিনিস আমরা জানি, এটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, তো আমরা জানি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বাট সমষ্ণ প্রক্রিয়া যেহেতু তাপমাত্রা ফিক্সড থাকে, তার মানে এখানে অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ হয় না, তার মানে কৃতকাজের ভ্যালু এবং রিলিজ অফ হিট এটার ভ্যালু দুটো সেম। তোমাকে যদি বের করতে বলে হিট রিলিজের ভ্যালু বের করো, তুমি অ্যাকচুয়ালি কৃতকাজ বের করলেই হয়ে যাবে, কারণ দুইটা সেম জিনিসই মিন করে। এই কারণে আমি আসলে কৃতকাজের ভ্যালু বের করলেই কিউ এর ভ্যালু পেয়ে যাব। সহজ কথা। এখন দেখো কি কি দেয়া আছে, V1 V2 কিছু দেওয়া নাই, বাট বের করা পসিবল, কারণ আমার P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, তোমার V1 দেওয়া আছে, তাহলে P1 V1 P2 V2 দিয়ে করা যাবে। বাট এর থেকে সহজ উপায় আছে, এত কষ্ট না করেও করা যাবে, তুমি যদি সূত্রটাকে একটু চেঞ্জ করে নাও। কিভাবে দেখো, আমরা জানি P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি দেখো তো, V2/V1 ইকুয়ালস টু আমি বলতে পারি P1/P2, এটা বলা যায়। তাহলে আমি এই V2/V1 এর পরিবর্তে P1/P2 বসা দিলেই হয়ে যাবে, কারণ দুইটার ভ্যালু আমার কাছে দেয়া আছে, প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে এন এর ভ্যালু দেয়া নাই, আর তো মুখস্থ ঠিক আছে, টি এর ভ্যালু দেয়া আছে, কত মোল এটা কিন্তু বলা নাই। যেহেতু বলা নাই, তাহলে কি 1 ধরবো না, ভুলেও এই কাজ করা যাবে না, 1 ধরা যাবে না, কারণ তোমার কিন্তু প্রেশারের সাথে ভলিউম আগে থেকে দিয়ে দিয়েছে, তুমি কেন কষ্ট করবা। আমরা তো আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে পিভি সমান এনআরটি, তাহলে P1 V1 সমান আমি এনআর T1 বলতে পারি। তাহলে সেখান থেকে দেখো আমি একটা কাজ করব, এটা অ্যাকচুয়ালি টি যেটা, সেটাকে তুমি কিন্তু T1 কল্পনা করতে পারো প্রথম কেসের ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে তুমি বলতে পারো এখানে P1 V1, আর এখানে বলতে পারো P1/P2। দেখো সব ভ্যালু তোমার কাছে এখন নোন। সবচেয়ে মিস্টেক বড় যেটা হয় কোথায় জানো, সবাই এখানে এন এর ভ্যালু 1 ধরে, এখানে 1 তো বলা নেই, তুমি কেন ধরবা। 1 না ধরো, যেহেতু করা যাচ্ছে তার মানে অবশ্যই তোমাকে ওভাবেই করতে হবে, 1 ধরা যাবে না ভুল করে। জানি না এখানে ক্যালকুলেট করলে 1 আসতেও পারে, আমি ক্যালকুলেট করে দেখিনি, সেটা আলাদা কেস। বাট এখানে 1 যেহেতু বলা নেই, তুমি ধরতে পারবে না। তাহলে P1 কত, 10⁵, V1 কত 1.8 লন P1/P2, অর্থাৎ 10⁵ উপরে আর নিচে 5 × 10⁵, 10⁵ তো কেটেই যাবে, 1/5 লিখি একবারে। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। এটা আসছে কত, 2.41। আচ্ছা আমি ভুল প্রেস করেছি, এখানে 1.5 না, 1.8 ছিল। এটা আসে 289 কিলোজুল বা 290। এখানে মাইনাস আসছে কেন বলো তো, মাইনাস আসছে কারণ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যেহেতু এটা কম্প্রেস হচ্ছে, তার মানে এখানে সিস্টেমের উপর কাজ করা হচ্ছে। আমরা জানি সিস্টেমের উপর কাজ করলে অ্যাকচুয়ালি কাজের মানটা নেগেটিভ হয়, এবং সেটাই আসছে এই কারণে। নেগেটিভ নিয়ে চিন্তা করার দরকার নেই, আনসার যেহেতু এর সাথে মিলে আছে। 10⁵ মানে কি কিলো বলতে পারি আমি, তাহলে 289 বা 290, 290 কিলো জুল, তাহলে এটা আসে মাইনাস 290 কিলো জুল। এই হচ্ছে আমার আনসার। ওকে, শেষ। এটাই হচ্ছে আমাদের প্রথম পত্র, যদিও আমার লাস্ট প্রবলেমটা আসলে সেকেন্ড পেপারে হয়েছিল, যাই হোক বোনাস একটা হিসেবে ধরে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের আইওটি অ্যাডমিশন টেস্ট 2022-23 যে সেশন ছিল, তার যে ফিজিক্স প্রথম পত্রের প্রশ্নগুলো সেগুলো সমাধান করলাম আমরা। তো তার মধ্যে কিছু কিছু অবশ্যই কনসেপচুয়াল প্রবলেম ছিল, আশা করি তোমরা উপকৃত হবা এই সলিউশন দেখে। যদি হও তাহলে অবশ্যই তোমরা হচ্ছে একটু এগুলোকে শেয়ার করে দেবে ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যাতে করে সবাই উপকৃত হয়। এবং আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আমাদের নতুন একটা কোর্স আসছে, সেই কোর্সে হচ্ছে তোমাদের ছোট ভাইদের যারা আছে HSC 25 যারা ব্যাচ আছো, তারা হচ্ছে এনরোল করে ফেলো, কারণ আমরা এর থেকে বেশি ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে সেখানে আলোচনা করব, এবং ফিজিক্স এবং ম্যাথ সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার যে কোয়েশ্চেনটা আছে সেটা নিয়ে অ্যানালাইসিস করব, এবং সেটা নিয়ে কথা বলবো, এবং সেটা সলভ দেখার ট্রাই করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।